সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের কারোর স্বাভাবিক মৃত্যু হবে না। কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন হচ্ছে, আসলে কি এই ধরনের যারা হত্যাকারী থাকে, যারা অন্যায়ভাবে হত্যা করে, তাদের কি কারো অস্বাভাবিক মৃত্যু হয়? তিনি কোন বেসিসে এই কথা বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকারীদের স্বাভাবিক মৃত্যু হবে না? ইতিহাসে এমন কোনো নজির আছে কিনা? সুপ্রিয় দর্শক, এই প্রশ্ন আমাদের সামনে যেমন আছে, তেমনি এই প্রশ্নের উত্তর আমি আসলে আজকে খোঁজার চেষ্টা করব ইতিহাসের নিরিখে প্রচলিত বিভিন্ন আলোচনা থেকে। তো আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কারা কারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বা বিশ্বাসঘাতকতা করেছে এবং তাদের পরিণতি আসলে কি হয়েছে, এইরকম বেশ কিছু উদাহরণ আমি তুলে ধরে সাম্প্রতিক বা বর্তমানে প্রেক্ষাপটে আসলে সেই রকম কোনো অবস্থা মিলে যায় কিনা আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মোহাম্মদ মোকবের হচ্ছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, যিনি 2024 সালের 21শে মে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হলেন। তার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইরানে বেশ কয়েকজন ভাইস প্রেসিডেন্ট থাকে, কিন্তু প্রধান ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন মোহাম্মদ মোকবের। ইনি কিন্তু মূলত অর্থনীতিবিদ, অর্থনীতি নিয়েই তার কাজকর্ম, বাট বিপ্লবের প্রতি তার ছিল গভীর অনুরাগ এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি তার বিশেষ আনুগত্য রয়েছে। সেই কারণে তিনি ইব্রাহিম রাইসির সাথে রানিং মেট হিসেবে, অর্থাৎ তিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ইব্রাহিম রাইসি যখন হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন, তারপরে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং নির্বাচন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন অব্যাহত রাখেন। নির্বাচনের পরে যখন বর্তমান প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হন, এরপরে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি দায়িত্ব থেকে সরে যান। এই মোহাম্মদ মোকবের তিনি বলছেন যে সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের কারোর স্বাভাবিক মৃত্যু হবে না, তার মানে অস্বাভাবিক মৃত্যু হবে। কে কীভাবে মৃত্যুবরণ করবে আমরা জানি না, কিন্তু অস্বাভাবিক মৃত্যুবরণ যা বলতে বোঝায় সড়ক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, জাহাজ দুর্ঘটনা, তারপরে আপনার বজ্রপাত, এরপরে হঠাৎ করে ভূমিকম্প, বিল্ডিং বিধ্বস্ত, এর ভেতরে আত্মহত্যার ঘটনা আছে। কেউ যদি আত্মহত্যা করে অথবা কাউকে যদি গুপ্ত হত্যা করা হয়, এগুলো স্বাভাবিক মৃত্যুর ভেতরে পড়ে না, সবই অস্বাভাবিক মৃত্যু। তো মোহাম্মদ মোকবের বলছেন যে সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের কারোর স্বাভাবিক মৃত্যু হবে না। দর্শক, চলুন আমরা এবার ইতিহাসের নিরিখে এইরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো আসলে বেশ আলোচিত, আমরা সেগুলোর দিকে একটু নজর দিতে পারি। দেখি আমরা এরকম কোনো কিছু খুঁজে পাই কিনা। আমরা যদি একেবারে খুব নিকট অতীতের ইতিহাসে যাই, আমাদের বাংলাদেশের ইতিহাসে বা বাংলা অঞ্চলের ইতিহাসে যাই, ভারতবর্ষের ইতিহাসে যাই, তাহলে আমরা দেখব 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়। তার বাহিনীকে বা নবাবকে পরাজিত করা হয় যুদ্ধে, পলাশির যুদ্ধে। 23শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে তাকে পরাজিত করা হয়। তাকে পরাজিত করার পর তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। যে নির্মম হত্যাকাণ্ডের কথা মনে পড়লে আজও বাংলার মানুষ কাঁদে। বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার যারা ভক্ত, ভালোবাসার ব্যক্তি বা মুসলমানরা, তারা কিন্তু এখনও আফসোস করে, আহাজারি করে, হৃদয় ভারী হয়ে ওঠে তাদের এখনও সিরাজউদ্দৌলার মৃত্যুর কথা স্মরণ করে। বিশেষ করে তাকে হত্যা করার পর তার লাশ কিন্তু ঘোড়ার জিঞ্জিরে বেঁধে মাটি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল 8-10 জন ইংরেজ সেনা। সেদিন মুর্শিদাবাদের লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দেখেছিল, আর অনেকেই আফসোস করেছিল, আহারে আমাদের নবাবকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু খুব দুঃখজনক, বাংলার মানুষ চিরকাল অতিমাত্রায় সহজ সরল অথবা বোকা টাইপের।
তারা রুখে দাঁড়ায়নি। 8-10 জন ইংরেজ সেনাকে যদি সেই শহরের মানুষ যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে নবাবের লাশ এইভাবে নিয়ে যাওয়া দেখছে আর আফসোস করছে, কষ্ট পাচ্ছে, তারা যদি রুখে দাঁড়াতো, এই তোমরা কারা, আমাদের নবাবকে তোমরা এইভাবে হত্যা করে নিয়ে যাচ্ছ, ধরে যদি সেখানে বেঁধে ফেলতো, অ্যারেস্ট করতো, মার দিত, তাহলে তারাই কিন্তু পরাজিত হতো। অথচ তা করেনি, বলছে আহারে আমাদের নবাবকে হত্যা করে এইভাবে লাশ টেনে নিয়ে যাচ্ছে। নবাবকে হত্যা করার ঘটনাটা কি? 23শে জুন যখন যুদ্ধ হলো পলাশীর আম্রকাননে, সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর আলী খাঁ। এই মীর জাফর আলী খাঁ ইতিহাসে মীর জাফর বলে খ্যাত হয়েছে। মীর জাফর তার নাম, অথচ এখন কিন্তু এটা গালি হয়ে গেছে। কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করলে বা কথা না রাখলে, ক্ষতি করে দিলে, ষড়যন্ত্র করলে তাকে আজকাল আমরা প্রায় বলি যে মীর জাফরের মতো কাজ করলো, মীর জাফরই করলো, মীর জাফর, ও তো একটা মীর জাফর, এরকম বলি। তো এই মীর জাফর আলী খাঁ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সেই নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি নবাব হওয়ার টোপ দিয়েছিল ইংরেজরা তাকে। নবাব হওয়ার লোভে তরুণ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ষড়যন্ত্রমূলকভাবে পলাশীর আম্রকাননে 50,000 সেনার একটা বিশাল বাহিনী, সেই বাহিনী যুদ্ধ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। 15,000 অশ্বারোহী, মানে ঘোড়াই চেপে যুদ্ধ করবে 15,000, আর 35,000 পদাতিক বাহিনী। এই বিশাল বিরাট সংখ্যক সেনাবাহিনীর সামনে লর্ড ক্লাইভের, ইংরেজ বাহিনী যে লর্ড ক্লাইভ, তার মাত্র 3,000 সেনা, তারা 50,000 সেনার বিরুদ্ধে বিজয়ী হলো। কারণ মীর জাফর আলী খাঁ তার সেনাবাহিনীকে যুদ্ধ করতে দিল না। ফরাসি সেনাপতি সিনফ্রে তার কিছু অনুগত সেনাকে নিয়ে নবাবের বাহিনীর পক্ষে লড়াই করে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে সিনফ্রেও তো মারা যায়। পলাশীর আম্রকাননে ফরাসি সেনাপতি সিনফ্রে মারা যায়। ফরাসি সেনাপতি কেন মারা গেল? ইংরেজদের সাথে ফ্রান্সের, অর্থাৎ ব্রিটিশের সাথে ফ্রান্সের দ্বন্দ্ব ছিল তখন। মূলত ফরাসিদেরকে পরাজিত করেই কিন্তু ইংরেজরা এখানে উপনিবেশ প্রতিষ্ঠা করলো, আর চূড়ান্তভাবে নবাব সিরাজউদ্দৌলাকে পতনের ভেতর দিয়ে ভারতবর্ষে তাদের একেবারে জয় জয়কার করে ফেললো। যাই হোক, তো এই মীর জাফর আলী খাঁ নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করলো, বেঈমানি করলো। পরে মীর জাফর আলী খাঁর পরিণতি কি হলো? মীর জাফর আলী খাঁর পরিণতি হলো তার কুষ্ঠ রোগ হয়েছিল, যেখানে সে পরবর্তীতে নবাব হলো, ইংরেজদের নবাব হলো। সেই নবাবের কুষ্ঠ রোগ হয়েছিল, তখন দুরারোগ্য ব্যাধি। এই কুষ্ঠ রোগ হলে কারোর রোগ সারত না, কুষ্ঠ রোগে মারা গেছে এই মীর জাফর। এরপরে কি হলো? মীর জাফরের ছেলে মিরন, এই মিরনের ইশারায় মোহাম্মদী বেগ নামে এক ঘাতক, সেই যে কারাকক্ষে বন্দি রাখা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে, সেখানে তাকে হত্যা করে এই মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগকে ইশারা দেয়, মানে তাকে বলে যে তুমি শেষ করে দাও। এই মিরন হচ্ছে মীর জাফরের ছেলে। মিরনের কিভাবে মৃত্যু হয়? ঢাকার বুড়িগঙ্গা নদীতে বজ্রপাতে মিরনের মৃত্যু হয়। অবশ্য কেউ কেউ বলে যে লর্ড ক্লাইভের চক্রান্তে এই মিরনের করুণ মৃত্যু হয়েছিল। যাই হোক, স্বাভাবিক মৃত্যু হয়নি, অত্যন্ত নির্মম এবং করুণ মৃত্যু হয়েছিল। মোহাম্মদী বেগের কি হলো? যে মোহাম্মদী বেগ নবাবকে ছুরি দিয়ে হত্যা করেছিল, সেই মোহাম্মদী বেগের কি হলো? নবাবকে হত্যার অল্প কিছুদিনের ভেতরেই এই মোহাম্মদী বেগের মাথায় গোলমাল দেখা দেয়, উন্মাদ, পাগল হয়ে যায়, এবং বলা হয় যে সে একটা কুয়োর ভেতরে ঝাঁপ দিয়ে মারা যায়। মীর জাফরের জামাতা মীর কাসেম নবাবকে ধরিয়ে দেয়। এই নবাবকে ধরিয়ে দেওয়ার জন্য যে মীর কাসেম দায়ী, সেই মীর কাসেম কিন্তু পরবর্তীতে ষড়যন্ত্র করে নবাব হয়েছিলেন। পুরো নবাব হওয়ার যখন চেষ্টা করে এই মীর কাসেম নবাব হওয়ার চেষ্টা করলে ইংরেজদের সাথে তার যুদ্ধ বাঁধে। বক্সারের যুদ্ধে এই মোহাম্মদ মীর কাসেম পরাজিত হয় এবং সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে ছদ্মবেশে। শেষ পর্যন্ত নিঃস্ব, অনাহারে, নিঃস্ব হয়ে টাকা পয়সা কপর দুঃশূন্য হয়ে যায়, কোনো কিছু ছিল না, অনাহারে মারা যায় এই মীর কাসেম, মীর জাফরের জামাই মারা গেল, ছেলে মিরন মারা গেল বুড়িগঙ্গায় বজ্রপাতে, আর মোহাম্মদী বেগ যে ছুরি দিয়ে কারা প্রকোষ্ঠে হত্যা করেছিল নবাবকে, সেই মোহাম্মদী বেগ তো কুয়োর ভিতরে ঝাঁপ মেরে মারা গেল। এই ষড়যন্ত্রের সাথে
নবাবকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আরেকজন নারী, ঘসিটি বেগম। এই ঘসিটি বেগমকে ষড়যন্ত্র করে, এই মীর জাফরের পক্ষ থেকে ষড়যন্ত্র করে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারা হয়। এবং এই ঘসিটি বেগমের আর্তচিৎকার সেদিন বুড়িগঙ্গার আশপাশের লোকজন রাতের বেলায় শুনেছিল। তারও কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। নবাব সিরাজউদ্দৌলাকে পতনের জন্য ঘসিটি বেগমের প্রাসাদ ষড়যন্ত্র বিরাট বড় দায়ী। আমরা এবার রাজবল্লভ, রায় দুর্লভ, উমিচাঁদ, এ সমস্ত এদের কীরকম হয়েছিল। এমনকি লর্ড ক্লাইভ, যে লর্ড ক্লাইভ ইংরেজদের পক্ষ থেকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিল, এই লর্ড ক্লাইভের কি হয়েছিল, এই সমস্ত পরিণতির কথা আমরা জানবো। আমরা আরও বেশ কিছু ইতিহাসের ঘটনা জানবো। আজকের পুরো এপিসোডেই মূলত এই আলোচনা থাকবে যে আসলে ইতিহাসে কে কীরকম বিশ্বাসঘাতকতা করে তার পরিণতি কি হয়েছে। সব তো বলা যাবে না, কিছু কিছু উল্লেখযোগ্য, আমরা মোটামুটিভাবে পরিচিত এরকম কিছু ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে আলোচনা করব। নবাবের বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তি ব্যাপক ষড়যন্ত্রে জড়িত ছিল তার ভিতরে একজন ছিল জগৎ শেঠ। এই জগৎ শেঠের বিরুদ্ধে যখন নবাবীর অবসান ঘটলো, মীর জাফরের নবাবী আসলো, পরবর্তীতে ইংরেজদের আমল শুরু হলো, তখন তার বিরুদ্ধে নতুন নতুন বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে একেবারে জগৎ শেঠের খুব নিকট আত্মীয় স্বরূপচাঁদ, তার আদেশে এই জগৎ শেঠকে হত্যা করা হয়। কিভাবে হত্যা করা হয়? মুঙ্গের দুর্গ, একটা বড় দুর্গ, সেই দুর্গের উপরে চূড়ায় তুলে সেখান থেকে তাকে গঙ্গা নদীতে ফেলে মারা হয়। এরপরে একজন ইয়ার লতিফ, সেও একজন ষড়যন্ত্রকারী। এই ইয়ার লতিফ মারা যায়, সে কীভাবে নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। এরপরে সে নিজে আত্মহত্যা করে। রাজবল্লভ আরেকজন বড় ষড়যন্ত্রকারী, রাজবল্লভ, তাকেও পদ্মা নদীতে, ওই একই মুঙ্গের দুর্গ থেকে তাকেও পদ্মা নদীতে ফেলে মারা হয়। রায় দুর্লভের গলায় নাকি বালির বস্তা বেঁধে পদ্মা নদীতে ডুবিয়ে মারা হয়। আবার কোনো কোনো বর্ণনা আছে যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মারা গেছে। যাই হোক, স্বাভাবিক মৃত্যু হয়নি। উমিচাঁদ ব্যাপক ধূর্ত এবং অর্থলোভী লোক ছিল। এই উমিচাঁদের একটা ডায়লগ ছিল যে টাকা তার কাছে ভগবানের দাদার চেয়ে বড়। উমিচাঁদ, এই উমিচাঁদের আকাঙ্ক্ষা ছিল যে নবাব সিরাজউদ্দৌলাকে যদি পরাজিত করা যায় এবং তার কথা মতো যদি ট্যাক্সের টাকা ঠিক মতো নবাবের ট্যাক্সালে জমা না দিয়ে ইংরেজদেরকে দেয়, তাহলে উমিচাঁদকে, নবাবের পতনের পর উমিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার আওতায় যত অর্থবিত্ত ছিল তার নবাবিতে, রাষ্ট্রীয় কোষাগারে, সেই অর্থের 1/4 উমিচাঁদকে দিয়ে দেবে। এই উমিচাঁদকে পরে সেই 1/4 অর্থ দেয় না, না দিলে তখন তো তার মাথা খারাপ হয়ে যায়। তার কাছে বললাম না যে তার একটা ডায়লগ ছিল যে টাকা তার কাছে ভগবানের দাদার চেয়ে বড়। তো এই লোক টাকা না পেয়ে সেই নবাব সিরাজউদ্দৌলার যে রাষ্ট্রীয় কোষাগার, সেই কোষাগারের টাকার ভাগ না পেয়ে উন্মাদ হয়ে পাগল হয়ে যায়। পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এবং মজার খবর হচ্ছে যে তার সাথে এই ষড়যন্ত্র যখন পাকানো হয় তখন কিন্তু একটা চুক্তি করা হয়, একটা সই নেওয়া হয় সাদা কাগজ আর একটা লাল কাগজ। তো এর ভিতরে ব্রিটিশ বাহিনীর পক্ষে ওয়াটসন নামে এক ব্যক্তি, এই লোক এই উমিচাঁদের মিথ্যা জালিয়াতি আর কি ধরে ফেলে। ওখানে একটা জালিয়াতির ঘটনা ছিল, সেই জালিয়াতির ঘটনা ধরা পড়লে তখন উমিচাঁদকে আর টাকা দেয় না। তো ওই যে লাল কাগজ আর সাদা কাগজে সই, উমিচাঁদ শুধু রাস্তায় রাস্তায় বলতো লাল কাগজ সাদা কাগজ, লাল কাগজ সাদা কাগজ, এইভাবে বলতো আর লাফ মারতো, বলতো আর লাফ মারতো। এবং হঠাৎ একসময় ওখানে হার্ট অ্যাটাক করে মারা যায় রাস্তায়। মারাত্মক রকমের অস্বাভাবিক মৃত্যু এটা ছিল, লাল কাগজ সাদা কাগজ। যে লর্ড ক্লাইভ ইংরেজদের পক্ষে নেতৃত্ব দিয়ে নবাব সিরাজউদ্দৌলার শাসনের অবসান ঘটালো, আমি আসলে পতন বলতে চাই না, পতন বলতে গেলে আমার নিজের কষ্ট লাগে। তো এই নবাব সিরাজউদ্দৌলার শাসনের অবসান ঘটালো যে লর্ড ক্লাইভ, সেই লর্ড ক্লাইভের কি রকমের মৃত্যু হইল? বাথরুমে ঢুকে গলায় খুর চালিয়ে, খুর দিয়ে সে আত্মহত্যা করে। এই লর্ড ক্লাইভ। স্ক্র্যাপটন নামে এক লোক ছিল ইংরেজ বাহিনীতে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, এই বাংলায় লুটপাট চালিয়ে সেই সমস্ত সম্পদ নিয়ে
বিলেতের পথে যাওয়ার সময় জাহাজ ডুবিতে মারা যায় এই স্ক্র্যাপটন। ওয়াটসনের কথা বলছিলাম, তার কীভাবে মৃত্যু হলো? ওয়াটসন মারাত্মক অসুখে পড়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মারাত্মক অসুখে পড়ে এবং কোনো ওষুধ তার কাজ করে না। অর্থাৎ ওই যে অ্যান্টিবায়োটিক যখন আর কাজ করে না তখন কি হয়, কোনো ওষুধ আর কাজ করে না। এই ওয়াটসনের এরকম হয়েছিল, কোনো ওষুধ তার চিকিৎসার জন্য কাজ করতো না, শেষমেশ ধুকে ধুকে দুরারোগ্য ব্যাধিতে মারা গেছে। আমরা নবাব সিরাজউদ্দৌলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ বাহিনীর ষড়যন্ত্র এবং তাদের যে সমস্ত ষড়যন্ত্রকারী মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লাহ, উমিচাঁদ, জগৎ শেঠ, এই সমস্ত ব্যক্তির কথা বললাম, লর্ড ক্লাইভ, ওয়াটসন, স্ক্র্যাপটন, এদের কথা বললাম, ঘসেটি বেগমের কথা বললাম। এবার আমরা তার একটু আগে, তার আরও কিছু বছর আগে ঘটনায় যাই। আমরা যে ইতিহাস এতক্ষণ বললাম, যে ঘটনাগুলো বললাম, 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার নবাবির অবসান ঘটে। তারপরে এই ঘটনাগুলো। তার আগে 680 সালে কারবালার মরু প্রান্তরে, কারবালা এখন তো ইরাকের ভেতরে, এই কারবালার মরু প্রান্তরে নবীজির প্রাণপ্রিয় নাতি হজরত ইমাম হুসাইনের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছিল, তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, সেই শাহাদাতের ঘটনা এবং তার সাথে তার এই শাহাদাতের ঘটনায় যারা জড়িত তাদের কার কী পরিণত হয়েছে সেটা একটু আমরা আলোচনা করি। ইমাম হুসাইনকে হত্যার বা শহীদ করার যে প্রধান পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু মারা যায় অল্প কিছু বছর পরে। কত? 4-5 বছর, কারবালার ঘটনা 4-5 বছর পরেই সম্ভবত মারা যায়। কার ঘটনায়? মুক্তার সাকাফি নামে একজন ব্যক্তি ছিলেন, হজরত আলীর অত্যন্ত ঘনিষ্ঠ জন এবং তার একজন যোদ্ধা, অনুগত যোদ্ধা। এই যোদ্ধা হঠাৎ করে মানে ইয়াজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কুফা এলাকায়, ইরাকের যে কুফা, ওই এলাকায় বিদ্রোহ করে বসে এবং এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে ভেতরে ভেতরে নিজে সংগঠিত এবং যারা ইমাম হোসেনের বা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে সমস্ত অনুসারী, যারা অনুগামী অনুসারী লোকজন ছিলেন, তাদেরকে সংগঠিত করে ভেতরে ভেতরে এবং এক পর্যায়ে এই ইয়াজিদের যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এর সরকারের বিরুদ্ধে তিনি লোকজনকে সংগঠিত করে এবং একের পর এক যুদ্ধ হয়। যুদ্ধে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইরকম একটা যুদ্ধে মারা যায়। কারবালায় ইমাম হুসাইনের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল, সেই বাহিনীর যে সেনাপতি ছিল তার নাম ছিল ওমর ইবনে সাদ। এই ওমর ইবনে সাদ এই মুক্তার সাকাফির বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যায় এবং খুব মারাত্মকভাবে মারা যায়। তার মৃত্যুর ঘটনাটা এরকম বর্ণিত হয়েছে যে যুদ্ধ করতে করতে ওমর ইবনে সাদের বাড়ির একেবারে ছাদে উঠে যায়, সেইখান থেকে যুদ্ধ করতে করতে তাকে হত্যা করে এবং সে লাশ নিচে পড়ে যায়, নিচের পানির চৌবাচ্চার ভেতরে পড়ে যায়। আমরা সীমারের কথা জানি, যে সীমার ইমাম হোসেনের মাথা দ্বিখণ্ড করেছিল, ধর থেকে আলাদা করেছিল। এই সীমারকে খুব ধিক্কার জানাচ্ছিল এই ওমর সাদ, কেন এখনো মাথা বিচ্ছিন্ন করো না। তো এই সীমার তখন ইমাম হোসেনের দেহ থেকে মাথা আলাদা করে ফেলে এবং এই সীমার, তার নাম পুরো নাম হচ্ছে সীমার ইবনে জিলজাওশন। এই সীমারও মুক্তার সাকাফির বাহিনীর হাতে নিহত হয়। আরেকজন হচ্ছে শিশু আসগর। কারবালার ময়দানে যে শিশু আসগরকে নিয়ে ইমাম হোসেন ফোরাত নদীর কূলে গিয়েছিলেন যে এই শিশুকে অন্তত পানি খেতে দাও, সে তো নিষ্পাপ, সে তো কিছু করেনি। যদি আমরা কোনো দোষ অন্যায় করে থাকি, আমরা করেছি, যদি করে থাকি, বা আমাদেরকে তোমরা পানি দিচ্ছ না সেটা অন্য কথা, কিন্তু এই শিশু তো নিষ্পাপ, শিশু বুকের দুধও পাচ্ছে না, আজ কয়দিন ধরে পানি নেই, সেক্ষেত্রে তাকে একটু পানি দাও। তখন ইমাম হোসেন তাকে নিয়ে যখন পানি একদম ফোরাত নদীর কূলে পানি আনতে যায়, তখন শিশু আসগরকে হত্যা করা হয়, তীর মেরে শহীদ করা হয়। যে তীর মেরেছিল তার নাম হচ্ছে হারমাল ইবনে কাহিল। এই হারমাল ইবনে কাহিলকেও মুক্তার সাকাফির বাহিনী ধরে বিরাট বড় অভিযান চালিয়ে এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সীমার তো মাথা কাটলো, মাথা কাটার পরে
ইমাম হোসেনের মাথা নিয়ে যে ব্যক্তি গিয়েছিল ইয়াজিদের দরবারে, তার নাম হচ্ছে খাউলি ইবনে ইয়াজিদ। এই খাউলি ইবনে ইয়াজিদ কারবালার ময়দান থেকে মাথা নিয়ে তার বাড়িতে ফিরে আসে, বাড়িতে রাত থাকে, রাত থেকে পরের দিন চলে যায়। তো যখন বাড়িতে ইমাম হোসেনের মাথা নিয়ে আসে তখন দেখে তার স্ত্রী ইমাম হোসেনের চেহারা মোবারক দেখে চিনতে পারেন এবং তিনি স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করেন। পরবর্তীতে মুক্তার সাকাবি যখন বিদ্রোহ করে, যখন বেশ জয় জয়কার অবস্থা, তার নিজের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ মুক্তার সাকাবির বাহিনী বা তাদের নিয়ন্ত্রিত একটা এলাকা প্রতিষ্ঠিত হয়েছে, তখন একের পর এক তো যুদ্ধ করতে থাকে এবং এক একজনকে হত্যা করতে থাকে। এই খাউলি ইবনে ইয়াজিদ তাকে এরকম ধরতে তার বাড়িতে অভিযান চালায়। তখন তার যে সেই স্ত্রী যে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, সেই তার সাবেক স্বামীকে ধরিয়ে দেয়। এই লোক বাথরুমের ভিতরে লুকিয়েছিল, তাকে ধরিয়ে দেয়। ধরিয়ে দেওয়ার পর তাকে আনা হয়, মুক্তার সাকাবির বাড়ির সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সর্বশেষ ইয়াজিদের ভাগ্যে কি হয়েছিল বলা হয়, এরকম বর্ণনা আছে যে ইয়াজিদের পেটের ভেতরে পোকা ঢুকেছিল এবং এই পোকা এমন এক ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল যে ইয়াজিদ শুধু পানি খেত, সবসময় পিপাসার্থ থাকতো, সবসময় পিপাসার্থ থাকতো। তাকে যতই পানি দেওয়া হতো সে পানি আর কখনো পিপাসা মিটত না তার। তো এক পর্যায়ে তার পেটের পুরো পাকস্থলী একদম পুরো খেয়ে ফেলে, পানির থলিমলি সব পোকায় খেয়ে ফেলে। খাওয়ার পরে সে পানি যাই খেতে সব বেরিয়ে যেত, তার পানির পিপাসা কখনো মিটত না। এইভাবে সে মারা গেছে ইয়াজিদ। আবার অন্য বর্ণনায় আছে যে একজন রোমান মেয়ের সাথে প্রণয় ঘটিত ঘটনায়, মানে কলা কৌশলে ছলা কলা করে এই মেয়ে নাকি ইয়াজিদকে হত্যা করার ব্যবস্থা করে। তো যে ঘটনাই হোক, স্বাভাবিক মৃত্যু যে ইয়াজিদের হয়নি এটা মোটামুটি নিশ্চিত এবং পরিষ্কার। তো এই যে এই সমস্ত ঘটনা, আমরা তার আগের আর একটু পিছনে যদি আরও পুরনো ইতিহাসে যাই, জুলিয়াস সিজারের কথা ইতিহাস খ্যাত, সবাই এখনও এটা নিয়ে সাহিত্য ইতিহাস চর্চা হয়েছে। এই জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 44 সালে, অর্থাৎ যীশু খ্রিস্ট বা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 44 বছর আগের কথা। এই জুলিয়াস সিজারকে হত্যা করে, যারা তাকে ষড়যন্ত্র করে হত্যা করে, সেই ষড়যন্ত্রকারী দুইজন যুদ্ধে পরাজিত হয় কয়েক বছর পরে এবং তারা দুইজনই, তার মানে স্বাভাবিক মৃত্যু না। তো এই জায়গায় আমরা আবার যদি ফিরে আসি ইরানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরের কথায়, তিনি বলছেন কি যে ইরানের সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের কারোর স্বাভাবিক মৃত্যু হবে না। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কারা তাকে হত্যা করেছে। একেবারেই খুব সহজ উত্তর হচ্ছে মার্কিন সরকার এবং ইসরায়েলি সরকার। মার্কিন সরকারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। তারা দুইজন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই। আর তার সাথে তাদের সাথে যে সমস্ত সেনাপতি, যুদ্ধমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট বা যে পর্যায়ের লোকজন যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই যুদ্ধে, তাদের কার কী হবে সেই প্রশ্ন কিন্তু এখন এসে গেল। মোহাম্মদ মোকবের বলছেন যে এদের কারোরই স্বাভাবিক মৃত্যু হবে না, তার মানে এদের সবার অস্বাভাবিক মৃত্যু হবে। এটা মোহাম্মদ মোকবেরের ধারণা বা বক্তব্য অনুযায়ী। আমরা জানি না আসলে কোথায় কি হবে। আমরা হয়তো যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা দেখতে পারবো আসলে কার কীভাবে মৃত্যু হলো, কার পরিণতি কী হলো, আমরা সেটা জানতে পারবো। তবে আমরা আশা করব, এখান থেকে একটা জিনিস আশা করতে পারি, সেটা দোষ নেই। সেই আশাটা হচ্ছে এই যে আসলে এই ধরনের হত্যাকাণ্ড আর না হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং এই ধরনের হত্যাকাণ্ড যারা করেছে এটা আইনের দৃষ্টিতে নিশ্চয়ই অন্যায়। আইনের দৃষ্টিতে অন্যায় যেহেতু, সে কারণে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়াটাও উচিত। সেক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাপার যেহেতু, এর বিচার বা এর পরিণতি কোথায় গিয়ে যে দাঁড়ায় সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আর সুপ্রিয় দর্শক, আমি বলবো যে আপনারাও হয়তো অপেক্ষাই করবেন, দেখা যাক কি হয়। যাই হোক দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি জানতে চাই আপনাদের মতামত। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার সাথে যারা জড়িত তাদের আসলে কারোর কোনো বিশেষ পরিণতি হবে?
একেবারে মাইল্ড সফট সুন্দর ভাষায় আপনারা যুক্তি সহকারে বা আপনাদের অনুভূতি জানিয়ে লিখতে পারেন। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।